নমস্কার, আমি প্রিয়া। আপনারা শুনছেন গল্পগুচ্ছ বাই চ্যানেল থেকে। আজকে আমি তাসের পর্বের চতুর্থ পাঠটি পাঠ করব। গল্পর সবকটি পাঠ কেমন লাগছে সেটি বোঝানোর জন্য আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে নিত্য নতুন যে গল্পগুলি আমি আপনাদের জন্য পাঠ করব সেগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে শুরু করছি তাসের ঘরের চতুর্থ পর্ব। এবার সেই বিশেষ মুহূর্ত যখন পাত্রপক্ষ তাদের হবু কনেকে রিং পরাবে। এমন সময় দুম করে রূপ এসে তনুর পাশে বসে পড়ে। সবাই কিছু বুঝে ওঠার আগেই অন্তরের দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখো তো দিদামণি, তনয়াকে আমার সাথে কেমন মানিয়েছে। সতীন হিসেবে তনুকে পছন্দ হয়েছে তোমার? রূপের এমন কথায় সবাই বেশ থতমত খেয়ে যায়। অন্তরের দাদি ম্লান হেসে উত্তর দেয়, আমি তো সতীনের সংসার করতে পারবো না, তার চেয়ে বরং তনু আমার নাতবই হোক, আর তুমি আমার বর। কথাটা বলেই তিনি উঠে তনুর হাতে বালা পরিয়ে দিতে আসেন। রূপ দিদিকে বাধা দেন। দিদার হাত থেকে বালা নিজের হাতে নেয়। এগুলো তনুর জন্য নয়, যত্ন করে রেখে দাও ভবিষ্যতের জন্য, অন্য কারোর জন্য। দিদা বেশ অবাক হয়ে প্রশ্ন করে, মানে 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 আমার বউকে আমার সামনে বিয়ে দিতে চাইছো? তুমি তো দেখছি খুব হিংসুটে। সতীন বিদায় করার নতুন পন্থা নাকি এটা? কথাটা বলেই রূপ তনুর হাতটা নিজের দুই হাতের মুষ্টি বন্ধ করে নেয়। এই বিয়ে হবে না দিদা, প্লিজ। এবার পরিস্থিতি কেমন একটা হয়ে গিয়েছে, সবার একে অপরের মুখ তাকাতাকি করছে। কারো আর বুঝতে বাকি নেই রূপ চাইছে না বিয়েটা হোক। আঞ্জুয়ারা বানু এবার নড়ে চড়ে বসেন। পরিস্থিতি সামাল দিতে তিনি বিয়ে সংক্রান্ত কার্যক্রম এখানেই বন্ধ করতে চান। আসলে তনুর পড়াশোনা তো শেষ হয়নি, আগে শেষ হোক, তাই তনু এখন বিয়ে টিয়ে করতে চাইছে না। আর রূপও তো পাগল একটা, সেসব না বলে শুধু শুধু পাগলামো করছে। স্পষ্ট বললেই তো হয় তনু এখন বিয়ে করবে না, আর তো তনুর হ্যাঁতে হ্যাঁ মেলাবেই। অন্তর, তুমি তো রূপকে চেনো, ও হয়তো মজা করছে। আঞ্জুয়ারা বানুর কথায় সবাই মলিন হাসি হাসে। রূপ এখনও তনুর হাত ধরে রেখেছে। সবাই ব্যাপারটা একটু সংকোচের সাথে মেনে নিলেও অন্তর বেশ বুঝতে পারছে রূপ চাইছে না। অন্তর এতদিন রূপের অমন ব্যবহার ফরমালি নিলেও আজকের ঘটনায় সে নিশ্চিত রূপ তনুকে চায়। সে শুধু শুধু ওদের মাঝে আসতে যাচ্ছিল। এখন অবশ্য তার লজ্জা লাগছে, বেশ লজ্জা লাগছে। অন্তরের পরিবারকে দুপুরের খাবার খাইয়ে ভালোভাবে বিদায় দিয়ে নিজের ঘরের বিছানায় এসে বলেন আঞ্জুয়ারা বানু। সঙ্গে রূপের মা আর চাচিও আছেন। আঞ্জুয়ারা বানু একটা পান সেজে অন্তরের মায়ের হাতে দিয়ে প্রশ্ন করে, আচ্ছা ভাবি, তনুকে তোমার কেমন লাগে? তিনি মৃদু হাসেন, কেমন আবার লাগবে, ছোট থেকে তো তনুকে আমিই মানুষ করেছি আমার মতো করে। রূপ তো তোমার হাতে মানুষ। ছেলেটা সেই ছোট থেকেই তুমি ছাড়া কিছুই বুঝতো না। আমার তো তনুই তো পায়ে পায়ে ঘুরতো, তুমি তো তনুকে দেখতেই পারতে না। কথাটা বলতে গিয়েও তিনি থেমে যান আর চোখে তাকান আঞ্জুয়ারা বানুর দিকে। বেশ থতমত খেয়ে যায়। আসলে আমি অমনভাবে বলতে চাইনি। না, ঠিকই তো বলেছ, তনুকে আমি ভালোবাসি না। রূপের চাচি এবার নীরবতা ভেঙে বলে ওঠেন, সে যাই হোক, রূপের সাথে তনুর বিয়ে হলে মন্দ হয় না। দুজনই আমার সঙ্গে সঙ্গে থাকবে, আর তনুকেও পরের বাড়ি যেতে হবে না। শেফালি বেগমও তাতে সহমত প্রকাশ করেন। আঞ্জুয়ারা বানু শেফালি বেগমকে ধমক দিয়ে থামিয়ে দেন, না, সেটা সম্ভব না। সে রূপ যাই বলুক, তনু ওর যোগ্য নয়। রূপের চাচি বলে ওঠেন, রূপ যে বলল ও তনুকে বিয়ে করেছে। এবার আঞ্জুয়ারা বানুর চোখ মুখ লাল হয়ে যায়। এতদিন আমার রূপকে দেখেছো, এইটুকু বুঝে না ছেলে
কোনটা মজা করে বলছে আর কোনটা সত্যি বলছে। রূপ হয়তো তনুকে পছন্দ করে, কিন্তু আমাকে না জানিয়ে বিয়ে? অসম্ভব। শেফালি বেগমের মুখটা মলিন হয়ে যায়। তিনি আজ অবধি বুঝে উঠতে পারলেন না তার ননদকে। তার যে তনুর ওপর কিসের এত রাগ তিনি বুঝতে পারেন না। তবে তিনিও মনে মনে চান রূপ আর তনুর বিয়েটা হোক। সন্ধ্যায় রূপ ছাদে বসে স্মোক করছিল। অতিরিক্ত টেনশন থেকে মুক্তির পথ। তনু কোথা থেকে এসে রূপকে পেছন থেকে জড়িয়ে ধরে। রূপ সিগারেটটা ফেলে দেয়। আবার, আমার এখন তোমায় চুমু খেতে মন চাইছে, তবে খাবো না। রূপ তনুকে ছাড়িয়ে নেয়। চোখে মুখে চিন্তার ছাপ। তনু একটু অপ্রস্তুত হয়ে যায়। কি হয়েছে? কি এত ভাবছো? মামুনিকে সবটা বললে কেমন রিয়্যাক্ট করবে বুঝতে পারছি না। মা বোধ হয় খুব রাগ করবে, কষ্ট পাবে। মামুনি খুব কষ্ট পাবে। কি কিছু না। হুট করে বিয়ে করাটা বোধ হয়। রূপ থেমে গিয়ে আর চোখে তনুর দিকে তাকায়। আফসোস হচ্ছে তো? আফসোস করে লাভ নেই। কেন? কেন আবার? তোমাকে বিয়েটা তো করেই নিয়েছি। এখন ভাবছি 2-4টা বাচ্চা কাচ্চা নিয়ে নেব। তাতে তোমার আফসোস 2-3 গুণ বেশি হয়ে যাবে। তারপর একেবারে বাচ্চা কাচ্চা সহ মায়ের কাছে গিয়ে বলে দেবো, আমরা চুপি চুপি বিয়ে করে নিয়েছি, বাচ্চাও নিয়ে ফেলেছি। এবার রূপ আর তনু দুজনেই হেসে দেয়। তাদের হাসি থেমে যায় কারুর পায়ের শব্দে। কেউ যেন ওপরে আসছে। রূপ আর তনু দুজনেই একটু দূরত্ব নিয়ে দাঁড়ায়। আঞ্জুয়ারা বানু এসছে। তিনি এসে তনুকে নিচে যেতে বলেন। রূপের সাথে একা কথা বলবেন। তনু যেতে চায় না। সেও শুনতে চায় মা কি বলবে। তবে তিনি তনুকে একটা ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয়। তনু মাকে একটা ভেঙচি কেটে নিচে চলে যায়। রূপের তনুকে দেখে ভীষণ হাসি পেলেও আঞ্জুয়ারা বানুর সিরিয়াস মুখ দেখে আর হাসে না। তিনি রূপকে ছোট্ট করে প্রশ্ন করেন, কেন করলি এমন? কেমন? অন্তরের পরিবারের সামনে যা করলি তাতে কি আমার মুখ ছোট হলো না? সত্যিই তো বললাম। কোনটা সত্যি? আমি তনুকে ভালোবাসি, এটাই সত্যি। এটাই সত্যি? এবার আঞ্জুয়ারা বানুর বুকটা ধক করে ওঠে। রূপ স্বভাবত খুবই চাপা। তার আবেগ অনুভূতি সে খুব কম প্রকাশ করে। ওই তো কিছু মানুষ হয় না, যাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। রূপ ঠিক তেমন ধাঁচের মানুষ। রূপ যে কখনো এভাবে তনুকে ভালোবাসার কথা বলবে তা তিনি কল্পনাতেও ভাবেননি। তিনি নিজেকে একটু সামলে নিয়ে রূপের মাথায় হাত রাখে, একটু আদর করে দেয় রূপকে। আমি চাই না তনুর সাথে তোর সম্পর্কে গড়ে উঠুক। আমি সত্যিই চাই না। আমি তনুকে বিয়ে করেছি মামুনি। রূপের এমন কথাতেও তিনি কোনো রিয়্যাক্ট করেন না। বেশ শান্ত গলায় রূপকে বলে, আমি জানি তুমি এমন কিছু করবে না। তোমাকে আমি জানি, চিনি, বুঝি। তনুকে নিয়ে অনেক কমপ্লিকেশন আছে। তুমি ওর সাথে ভালো থাকবে না রূপ। মামুনি প্লিজ। তোমার বাবাও কখনো চাননি তনুর সাথে তোমার বিয়ে হোক। তনুর রক্তে দোষ আছে, সে তোমার যোগ্য নয়, কোনোভাবেই নয়। তোমার বাবাকে দেওয়া কথা আমাকে রাখতে হবে। তোমার বাবাকে কথা দিয়েছিলাম আমি মরার পরও শান্তি পাবো না। এমন কিছু করো না বাবা। রূপ আর কিছু বলতে পারছে না। তিনিও আর কিছু বলেন না, নিচে চলে আসেন। তনু আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ লুকিয়েছিল দেয়ালের আড়ালে। তনু ছুটে এসে রূপকে জড়িয়ে ধরে। এক্ষুনি হাসপাতালে যাব, চলো। কেন? হাসপাতালে কেন? শরীর খারাপ লাগছে? আরে না, রক্ত পরীক্ষা করতে। তাতে বোঝা যাবে আমার রক্তে কোনো ইনফেকশান আছে কি না, যেটা তোমার কাছে পার হতে পারে। ধ্যাত, চলো না। মা তো এই ভয়ে আমাকে তোমার থেকে দূরে দূরে। তনয়, আমায় বিশ্বাস করিস? উহু, করিস না? হু, করি তো। একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর সবথেকে খারাপ পরিস্থিতি ও যদি কখনো তোর জীবনে আসে, সেই পরিস্থিতিতে আমি তোর সাথে আছি। কখনো ভেঙে পড়বি না। তুমি কত বদলে গেছো। কি? এই যে কত ভালোবাসছো আমায়। আগে বাসতে না। একবার বলো ভালোবাসি। রূপ চুপ করে আছে। বলবে না? বেশ, বলতে হবে না। এরই মাঝে তনুর ডাক পড়ে। শেফালি বেগম ডাকছে নিচে। তনু ছুটতে ছুটতে নিচে চলে যায়। আর কিছু বলে না।
রূপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ভাবতে থাকে মামনির বলা কথাগুলো। মামনি যে কথাগুলো প্রথমবার বলছে এমনটা নয়, এর আগেও বলেছে। আঞ্জুয়ারা বানু যখনই তনুর প্রতি রূপের দুর্বলতা অনুভব করত তখনই তাকে বাধা দিত, বারবার করে বাধা দিত। কিন্তু প্রত্যেক বাধা যেন তনুর প্রতি রূপের আবেগ অনুভূতিগুলোকে আরও তীব্র করে তোলে। ওই যে হিউম্যান সাইকোলজি, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করতে থাকে। রূপও তার ব্যতিক্রম নয়। তনু নিচে এসে দেখেন শেফালি বেগম খাবার টেবিল গুছিয়ে রাখছে। তনু সেখানে এসে দাঁড়াতে তিনি তনুকে বলেন আদা দিয়ে কড়া করে চা বানাতে। খুব করে মাথা ধরেছে। তনুর হাতে চা না খেলে এখন তার চলবেই না। তনু রান্নাঘরে যাওয়ার সময় চোখ পড়ে টেবিলের ঝুড়িতে থাকা যমজ কমলালেবুর দিকে। তনু তার হাত থেকে নিয়ে নেয়। এটা তো আমিই খাবো, না হলে আমার যমজ বাচ্চা হবে। আচ্ছা, বাচ্চা হলে দুজনই আমার মতো হবে নাকি রূপের মতো? নিজে নিজে বলে জিহ্বায় কামড় দিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে তিনি কিছু না বলে হাসতে থাকেন। নমস্কার, আজকের গল্পটি কেমন লাগলো সেটি আমাকে জানানোর জন্য কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে যাবেন। তাতে আমার অনেক উৎসাহ পাওয়া যায় এবং তার জন্য নিত্য নতুন আরও কিছু গল্প আমি আপনাদের জন্য ভালো করে পাঠ করতে পারবো। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। নমস্কার।